গুড ইভিনিং স্টুডেন্টস। এর আগের দিন আমরা তোমাদের ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং বলেছিলাম তোমাদের আলোচনার সুবিধার্থে আমরা চ্যাপ্টারটিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। তা আমরা প্রথম ভাগে আলোচনা করেছিলাম তেজস্ক্রিয়তা সম্বন্ধে এবং সেই সংক্রান্ত যে ভিডিও সেটি অলরেডি আপলোড করা আছে। যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই সেটি দেখে নিও। আজ আমরা দ্বিতীয় ভাগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয় শক্তি। তেজস্ক্রিয়তা বা নিউক্লিয় শক্তি দুটোই কিন্তু হচ্ছে পরমাণুর নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের ঘটনা। পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে তোমরা তো জানো, তবুও আমি একটু রিকেপ করে দিই তোমাদের জন্য যে একটা পরমাণুকে আমরা এইভাবে আঁকি এবং পরমাণু খুব অল্প জায়গা জুড়ে মানে 10⁻12 ভাগের মাত্র এক ভাগে জুড়ে, মানে 1/10⁻। এই এত অল্প জায়গা জুড়ে থাকে কে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর বাইরে যে বিভিন্ন যে কক্ষপথগুলোতে ঘুরতে থাকে কে? না, ইলেকট্রন। এবং সেই এক একটা ইলেকট্রনের ভর হচ্ছে গিয়ে 9.1 × 10⁻⁻28 গ্রাম। 9.1 × 10⁻⁻28 গ্রাম, ঠিক আছে। এবং এই ভরটা এই পরমাণু ভরের তুলনায় অতি নগণ্য। তাহলে একটা নিউক্লিয়াসের ভর কার উপর ডিপেন্ড করছে? এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার উপর। কোন একটা আমরা পরমাণুকে বোঝাবার সময় আমরা কিভাবে লিখি, সেটা কিভাবে সিম্বল দিয়ে লিখি না, এইভাবে। যে কোনো একটা মৌল এক্স এইভাবে লিখি, ঠিক তার নিচের বাঁ দিকে লিখি জেড, উপরে লিখি এ। এই জেডটা কি না, জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা। জেড হচ্ছে প্রোটন সংখ্যা, বুঝে নাও। আচ্ছা, এটা কি না, এইটাকে আমরা বলি ভর সংখ্যা। ভর সংখ্যা, ভর সংখ্যা ইকুয়াল এ। আচ্ছা, ভর সংখ্যা মানে কি না, ভর সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ক্লিয়ার? নিউট্রন সংখ্যা। তার মানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু প্রোটন সংখ্যা কত না জেড, এটাই প্রোটন সংখ্যা, এটাই পারমাণবিক সংখ্যা, এটাই পরমাণু ক্রমাঙ্ক। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে জেড প্লাস নিউট্রন সংখ্যা। বুঝে নাও, খুব সহজ, কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারবে। তাহলে নিউট্রন সংখ্যা মানে কত হবে? তাহলে এ ইকুয়াল টু জেড প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে বুঝে নাও। তাহলে নিউট্রন সংখ্যা হবে এ মাইনাস জেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা লিখে নিই এই জায়গাটায়। এই জায়গাটা আমি একটু লিখে নিই। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা হলো এ মাইনাস জেড। ক্লিয়ার? আচ্ছা, একটা প্রোটনের আমরা মাস আমরা ধরে নিই, ধরো এম সাফিক্স পি। এম সাফিক্স মানে নিচে পি, তার মানে হচ্ছে মাস অফ দ্য প্রোটন। একটা নিউট্রনের মাস ধরে নিলাম ধরো এম এন। তাহলে একটা প্রোটনের মাস যদি এমপি হয়, তাহলে জেড সংখ্যক প্রোটনের মাস কত হবে? জেড এমপি। একটা নিউট্রনের মাস যদি mn হয়, তাহলে a মাইনাস জেড সংখ্যক নিউট্রনের মাস কত হবে? a মাইনাস জেড ইন্টু mn। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই প্রোটন আর নিউট্রন মিলে আমাদের টোটাল কত ভর আমরা প্রত্যাশিত করতে পারি? প্রত্যাশিত ভর। তাহলে এই দুটো ভরের সমষ্টি, দ্যাট ইজ জেড এমপি প্লাস a মাইনাস জেড এম এন। বোঝা গেছে আশা করি? এবং এইটা হয়ে গেল প্রত্যাশিত ভর, মানে থিওরিটিক্যালি এই ভরটা হওয়া উচিত। কিন্তু ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি এই নিউক্লিয়াসের ভর মাপা হয়, তাহলে দেখা যায় সেই ভরটা আমরা পাবো এম ড্যাশ। এম ড্যাশটা ভর আমি ধরে নিলাম, এটাকে আমরা বলি পরীক্ষালব্ধ ভর। পরীক্ষালব্ধ ভর। তাহলে এই পরীক্ষালব্ধ ভর এবং এই প্রত্যাশিত ভরটা সমান হওয়া উচিত, তাহলে কিন্তু হয় না। দেখা যায় এই পরীক্ষালব্ধ ভরটা এই প্রত্যাশিত ভরের থেকে কম হয়। তার মানে কি, এই দুটো ভরের মধ্যে যেটা এক হওয়া উচিত ছিল সেটার মধ্যে কি হয়? ডিফারেন্স হয়, পার্থক্য হয়। তাহলে কত পার্থক্য হবে না, এই জেড এম পি প্লাস এ মাইনাস জেড এম এ, এটা হচ্ছে প্রত্যাশিত ভর। আর কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে যেটা দেখছি, সেইটা পরীক্ষালব্ধ যে ভরটা পাচ্ছি সেটা এম ড্যাশ। তাহলে পার্থক্য এটা। তাহলে এটা হচ্ছে ভরের পার্থক্য। এই ভরের পার্থক্যকে বলা হয় ভরের বিচ্যুতি বা ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, বিভিন্ন নামে আমরা বলতে পারি। ক্লিয়ার? কিন্তু আমরা কি জানি? আমরা ভরের সংরক্ষণ সূত্র থেকে জানি যে মহাবিশ্বে মোট ভরের পরিমাণ অপরিবর্তনীয় বা ধ্রুবক। ভরের সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। তাহলে এখানে তো আমি দেখলাম ভর ধ্বংস হয়ে গেল, ভর তো কমে গেল। তাহলে ভরটা গেল কোথায়?
পরে যখন ভর শক্তির তুল্যতা নীতি অনুসারে বলছে না ভর বা শক্তি কোনটা আলাদাভাবে কিন্তু ধ্রুবক বা অপরিবর্তনীয় নয়, দুটোকে একসাথে ওরা কিন্তু ধ্রুবক। তার মানে ভর শক্তি তুল্যতা কি বলছে, বলছে ভর এবং শক্তির মোট পরিমাণ প্রকৃতিতে ধ্রুবক। সেটা কি হয় না এর সৃষ্টিও হয় না, এর বিনাশও হয় না, শুধু কি হয় এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। কেমন না কিছু ভর শক্তিতে রূপান্তরিত হলো, শক্তি ভরে রূপান্তরিত হলো। তার মানে এই যে ভরের যে বিচ্যুতি বা এই যে ভরের ধ্বংস বা ভরের যে পার্থক্যটা, এটা কিসে হয়ে যাবে, শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এই কত পরিমাণ শক্তিতে রূপান্তরিত হবে, আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী এই শক্তির পরিমাণটা হলো, এইটাকে যদি আমি ডেল্টা এম বলি, এই ভরের বিচ্যুতিটাকে যদি আমি ডেল্টা বলতে খুব ক্ষুদ্র, ডেল্টা মানে আমরা খুব ক্ষুদ্র পরিবর্তনকে ডেল্টা এম বলি, তাহলে ডেল্টা এম মানে ক্ষুদ্র ভর। তাহলে এই ক্ষুদ্র ভর যেটা শক্তিতে রূপান্তরিত হবে, আইনস্টাইনের শক্তি অনুসারে আমরা বলতে পারি, সমীকরণ অনুসারে বলতে পারি E ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এই সিটা কি না, সিটা হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতিবেগের মান তোমরা জানো কত হয়, আলোর গতিবেগের মান না, আলোর গতিবেগের মান সি ইকুয়াল টু হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভরের যেটা পার্থক্য হলো, সেটা কিসে রূপান্তরিত হয়ে গেল, শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এই শক্তিটা কোথায় মধ্যে থাকলো, ওই নিউক্লিয়াসের মধ্যে। এবং এইটাই কি করলো, ওই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটনগুলোকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখতে সাহায্য করলো। ক্লিয়ার? তাহলে একটা জিনিস তো ভাবো, তাহলে যদি নিউক্লিয়ন বলতে প্রোটন নিউট্রনগুলোকে মিলিতভাবে নিউক্লিয়ন বলা হয়, তাহলে নিউক্লিয়নগুলোকে যদি আলাদা করতে হয়, তাহলে ন্যূনতম ওই শক্তিটা দিতে হবে, তবে তো তাদেরকে আলাদা করতে পারবে। তার মানে বন্ধন শক্তি, এই শক্তিটাকে আমরা বলবো বন্ধন শক্তি। বন্ধন শক্তি মানে যে শক্তির মাধ্যমে বা যে শক্তির জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাকে আমরা বন্ধন শক্তি বলি। এই বন্ধন শক্তিটাকে আমরা ইংলিশ নামগুলো মনে রাখবে, বন্ধন শক্তিকে আমরা বাইন্ডিং এনার্জি বলি। এই বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন, বন্ধন শক্তির যে মানটা পাবো, তাকে যদি নিউক্লিয়ন দিয়ে মানে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে সেটা পাবো বন্ধন শক্তি পার নিউক্লিয়ন। এটাকে বলা হয় গড় বন্ধন শক্তি। কি বলে এটাকে, গড় বন্ধন শক্তি। ঠিক আছে, এই মানটা আমরা সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করি। কোনো একটা মৌলের ক্ষেত্রে এই বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন মানটা যত বেশি হয়, সেই নিউক্লিয়াসটি তত বেশি সুস্থিত হয়। প্রকৃতিতে দেখা যায় যে আয়রন Fe56 বা নিকেল, এইগুলোর ক্ষেত্রে এই বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের মানটা অনেক বেশি, প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। যেহেতু এদের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নের মানটা অনেক বেশি, তাই এরা প্রকৃতিতে অনেক বেশি স্থায়ী, এদের নিউক্লিয়াসটা অনেক বেশি স্থায়ী। এবং এই কারণে কি হয় না, প্রকৃতিতে এই মৌলগুলোকে অধিক পরিমাণে সহজলভ্য হয়। ক্লিয়ার? তাহলে আমি কি জানলাম একটু আবার বলে নিই। আমরা জানলাম ভর ত্রুটি কাকে বলে, বন্ধন শক্তি কাকে বলে, গড় বন্ধন শক্তি কাকে বলে, আবার এখান থেকে একটা ছোট্ট বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বলতে কি বুঝো, আবার একটা জানলাম প্রকৃতিতে এই আয়রন বা নিকেলের মতো মৌলগুলোকে এত বেশি পরিমাণে সহজলভ্য হওয়ার কারণ কি। বোঝা গেছে? আশা করি কোশ্চেন গুলো আলোচনা করে দিলাম কি কোন ধরনের কোশ্চেন আসতে পারে। এইপর আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, দেখো তোমরা এই ওয়ার্ডটা থেকে বলতে পারছো বিভাজন মানে কি, বিভাজন মানে ভেঙে যাওয়া। ঠিক, আমি এর আগের দিন যখন তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন একটা জিনিস পড়েছিলাম, কোনো একটা ডেফিনেশন পড়ার সময় কিছু কি ওয়ার্ডস মনে রাখবে, কারণ অনেক সময় তোমরা ডেফিনেশন লেখো, কিছু কি ওয়ার্ড মিস হয়ে যায়, ডেফিনেশনে ফুল মার্কসের জায়গায় কিছু মার্কস কমে যায়। তাহলে কি ওয়ার্ডসগুলো কি দেখি একটু বলে নিই। যে এই নিউক্লিয় হচ্ছে যে নিউক্লিয় বিক্রিয়া, এটা এক ধরনের নিউক্লিয় বিক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার? নিউক্লিয় বিক্রিয়া কি হচ্ছে না, ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। এমনি ভেঙে যাচ্ছে না, ওকে আঘাত করা হচ্ছে কি দিয়ে না, গতিশীল কণা দ্বারা। আচ্ছা, ভেঙে গিয়ে কি হচ্ছে, ভেঙে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে কেমন ভাবে না, সমভরের দুই বা ততোধিক মানে তার থেকে বেশি সমভরের নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে, সমভরের নিউক্লিয়াস। আচ্ছা, আর কি হচ্ছে
আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, এগুলো কিন্তু একটু মনে রাখবে, দেখবে তোমাদের পড়তেও সুবিধা হবে আর মনে রাখতেও সুবিধা হবে। তাহলে একটা ইয়ে বললাম নিউক্লিয় বিক্রিয়া, একটু বুঝে নিই নিউক্লিয় বিক্রিয়া কি। নিউক্লিয় বিক্রিয়া মানে হচ্ছে কৃত্রিম উপায়ে যদি কোনো মৌলের নিউক্লিয়াসকে যদি অন্য মৌলের নিউক্লিয়াসে যদি রূপান্তরিত করাকে আমরা নিউক্লিয় বিক্রিয়া বলি। ভারী মৌলের নিউক্লিয়াস কি আগের দিন আমি বলেছিলাম তেজস্ক্রিত পড়ানোর সময় যে মোটামুটি 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, 82 বা তার বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে ভারী মৌল নিউক্লিয়াস বলে, মানে যাদের ভর সংখ্যা 210 বা তার বেশি। গতিশীল কণা মানে এখানে কাকে দিয়ে আঘাত করা হয়? এখানে নিউট্রন দিয়ে আঘাত করা হয়। তাহলে কোশ্চেন এখানেও একটা আছে যে নিউট্রন দিয়ে আঘাত করা হয় কেন? তাহলে দেখো পরমাণুর যে নিউক্লিয়াস, একটু আগে আমি তোমাদেরকে বললাম পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? এখানে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটন তো পজিটিভ কণা, একে যদি কোনো একটা পজিটিভ কণা দিয়ে যদি আমি আঘাত করতে চাই তাহলে কি করতে হবে? পজিটিভের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। সেই হিসাবে এই কণাটাকে এই কণা দিয়ে আঘাত করানো অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু নিউট্রনটা কি? নিউট্রন তো নিস্তড়িত কণা, তাহলে একটা নিউট্রন কণা দিয়ে একে আঘাত করা অপেক্ষা সহজ ব্যাপার। সেই জন্য গতিশীল কণা হিসেবে আমরা নিউট্রন কণাকে বেছে নিই, এই নিউট্রন কণা দিয়ে আঘাত করি। আঘাত করে কি হচ্ছে? 2 বা ততোধিক সমভরের নিউক্লিয়াস উৎপন্ন হচ্ছে এবং তার সাথে শক্তি উৎপন্ন হচ্ছে। কেন শক্তি উৎপন্ন হচ্ছে? একটু আগে বললাম ভর ত্রুটি হয়ে যাবে, ভরের পার্থক্য ঘটবে, সেটা শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1939 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটো হান এবং স্ট্রাসম্যান ওনারা বললেন, কি বললেন? যে ইউরেনিয়াম পরমাণুকে 92U235 কে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে এইটি দুটি মৌল, একটা প্রথমে এটা হয়ে যাবে 92U236 হয়ে যাবে, এটা একটা অস্থির নিউক্লিয়াস হয়ে যাবে। সেই অস্থির নিউক্লিয়াসটি ভেঙে যাবে, ভেঙে কি হবে? 2 বা ততোধিক সমভরের নিউক্লিয়াসে পরিণত হবে। কিরকম? যেমন ধর একটা বেরিয়াম 56141 আর একটা ক্রিপ্টন হচ্ছে 3692 উৎপন্ন হবে এবং তার সাথে ইম্পর্টেন্ট এটা 3টে নিউট্রন উৎপন্ন হবে, 0n1 3টে উৎপন্ন হলো, ঠিক আছে, 30n1। আচ্ছা, আর কি হবে? প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, তাহলে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়ে গেল। তার মানে হলো ভারী মৌলের নিউক্লিয়াসকে গতিশীল কণা দ্বারা আঘাত করলাম, অস্থির নিউক্লিয়াস উৎপন্ন হলো, সেটা ভেঙে গিয়ে 2 বা ততোধিক নিউক্লিয়াসে পরিণত হলো, সমভরের নিউক্লিয়াসে পরিণত হলো, তার সাথে নিউট্রন কণা উৎপন্ন হলো এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হলো। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি নিউক্লিয় বিভাজন। একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখো, দেখো আমি এখানে এই ইউরেনিয়াম পরমাণুটাকে আঘাত করেছিলাম একটা নিউট্রন কণা দিয়ে, আলটিমেটলি আমি পেলাম কত? 3টে নিউট্রন কণা। তাহলে এই যে 3টে নিউট্রন কি করবে? আরো 3টে নিউক্লিয়াসকে আঘাত করবে। তাহলে বিক্রিয়াটা অনেকটা কিরকম টাইপের হবে একটু লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে এইটা হচ্ছে একটা মনে করো নিউট্রন কণা, এইটা আমার ছিল ওই 92U235, এটা আমার নিউট্রন কণা। তাহলে এ উৎপন্ন করবে কি? এ উৎপন্ন করবে ওই যে 92U236 অস্থির নিউক্লিয়াস, সে কি করবে? ভেঙে যাবে, ভেঙে কি উৎপন্ন করবে? বেরিয়াম 141। আর কি উৎপন্ন করবে? আর উৎপন্ন করবে তোমার ওই যে বললাম ক্রিপ্টন 3692। আর কি উৎপন্ন হবে? এখানে নিউট্রন উৎপন্ন হবে 0n1। কটা? 3টে নিউট্রন তোমাকে দেখিয়েছিলাম, 3টে, একটা দুটো আর এই 3টে উৎপন্ন হবে। এইবারে এই যে 3টে নিউট্রন উৎপন্ন হলো, এই 3টে নিউট্রন কিন্তু আরো 3টে নিউক্লিয়াসকে আঘাত করবে। এই 3টে নিউট্রন আরো 3টে আরেকটা, এই নিউট্রনটা আরেকটা নিউক্লিয়াসকে আঘাত করবে, এখানে আরো 3টে নিউট্রন উৎপন্ন হবে। এই যে নিউট্রনটা আরেকটা তৈরি হয়েছিল, এও গিয়ে কি করবে? এও গিয়ে পরে আরেকটা নিউক্লিয়াসকে আঘাত করবে, তাহলে সেখানেও এরকম ভাবে 3টে নিউট্রন আবার উৎপন্ন হবে। এই যে নিউট্রন উৎপন্ন হচ্ছে সেও এরকম আরেকটা নিউক্লিয়াসকে আঘাত করবে, তাহলে আরো এরকম 3টে নিউট্রন উৎপন্ন হবে। ক্লিয়ার? এ আবার ওরকম ভাবে আরেকটাকে আঘাত করে উৎপন্ন হয়ে যাবে, এ আবার একটা নিউক্লিয়াসে আঘাত করে উৎপন্ন হবে, এ আবার করবে, ঠিক এও এরকম করবে, এও আরেকটা নিউক্লিয়াসে আঘাত করে, এও একটা নিউক্লিয়াসে আঘাত করবে, ঠিক এইরকম ভাবে। তাহলে তুমি চিন্তা করো, একটা নিউট্রন দিয়ে আমি শুরু করেছিলাম, কতগুলো নিউট্রন হয়ে গেল এইটুকু বিক্রিয়াতেই। 3 3 6 3 9 9 আর এখানে 9 9 18 18 আর 3 27 এখানে হয়ে গেল। এরকম এরা তো আরো এরকম বিক্রিয়া করবে, এরকম বিক্রিয়াটা চলতে থাকবে। এই বিক্রিয়াটাকে আমরা বলি শৃঙ্খল বিক্রিয়া।
তোমরা এখন এই যে যেমন আমাদের এখন করোনা চলছে, করোনাতেও কিন্তু এই চেন রিয়াকশনস বা শৃঙ্খল হচ্ছে। কেন হচ্ছে? কারণ একজন কিছুজনকে এফেক্টেড করছে, ইনফেক্টেড করছে, তারা আবার অন্যজনের সংস্পর্শে আসছে, ইনফেক্টেড করছে, তাহলে এরকমভাবে পুরো ছড়িয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কী হচ্ছে, তাহলে অল্প পরিমাণে অল্প সময়ে বিশাল পরিমাণে এখানে কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে এবং পারমাণবিক বিস্ফোরণ হচ্ছে। তাহলে এই নিউক্লিয় বিভাজনের ফলে কি হলো? পারমাণবিক বিস্ফোরণ হলো এবং এই নিউক্লিয় বিভাজনটাকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়। তাহলে এই পারমাণবিক বোমার যে কি ভয়াবহতা সেটা নিশ্চয়ই তোমরা জানো, তোমরা ইতিহাসেও পড়েছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945-এ 6 আগস্ট হিরোশিমাতে এরকমই একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, যেখানে ওই 92U235 ইউরেনিয়াম পরমাণুর বিভাজন ঘটানো হয়েছিল। এর একটা কোড নেম ছিল, নিশ্চয়ই এটা মনে রাখবে, লিটল বয় কোড নেম। এবং এই ইউরেনিয়াম পরমাণুর বিভাজন ঘটানোর ফলে সেখানে প্রায় 1,66,000 মানুষের মৃত্যু ঘটেছিল। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। আবার ওই সময় আবার 9th আগস্টে এটা তো হিরোশিমাতে হয়েছিল। নাগাসাকি তো ওরকমই আরেকটা পরমাণু বিভাজন ঘটানো হয়েছিল, নাগাসাকিতে সেখানে প্লুটোনিয়ামের বিভাজন ঘটানো হয়েছিল এবং যেটার কোড নেম ছিল তোমার ফ্যাট ম্যান, ফ্যাট ম্যান, এবং সেখানে প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছিল। এটা তো বললাম ডাইরেক্ট এফেক্ট, যে এতজন মানুষের মারা গিয়েছিল। এছাড়া ইনডাইরেক্ট এফেক্ট তো আরও ভয়াবহ। এই সমস্তগুলোর ফলে সেখানকার যে এয়ার টোটালি পলিউটেড হয়ে গেছিল এবং সেই জন্য মস্তিষ্কজনিত রোগ বা জিন ঘটিত রোগ বা নানা রকম শরীরে নানা রকম সমস্যা মানুষকে বহু বহু বছর ধরে সেখানে সহ্য করে আসতে হয়েছে। তাহলে এতটাই ভয়াবহ। তাহলে এই যে নিউক্লিয় বিভাজনের ফলে এই যে পারমাণবিক বোমা প্রস্তুত হলো, তার মানে কি আমরা কি ভাবলাম এখান থেকে? তাহলে নিউক্লিয় বিভাজনে কি শুধু ধ্বংসাত্মক দিকই রয়েছে? না, তোমরা জানো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা ডিপেন্ড করে মানুষ সেটাকে কীভাবে ইউজ করছে। এটা একটা ধ্বংসাত্মক দিক ঠিকই, কিন্তু যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এটাই কিন্তু একটা কল্যাণমূলক কাজেও লাগানো যেতে পারে। তাহলে কল্যাণমূলক কাজ কোথায় লাগানো যায়? যেমন এই নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে এই যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, বিস্ফোরণটা হচ্ছে কেন? যে অতি অল্প সময়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, মানে নিউট্রন সংখ্যাগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে এক একটা বিক্রিয়াতে। তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমরা নিয়ন্ত্রিত করে নিতে পারি তাহলে সেটাকে আমরা কল্যাণমূলক কাজে লাগাতে পারি। এইরকমইভাবে কাজে লাগানো হয় নিউক্লিয় চুল্লিতে। নিউক্লিয় চুল্লিতে কি করা হয়? দেখো, নিউক্লিয় চুল্লিতে পরমাণুর নিয়ন্ত্রিত বিভাজন ঘটানো হয়। নিয়ন্ত্রিত বিভাজন ঘটানো হয়, ঠিক আছে? পরমাণু নিয়ন্ত্রিত বিভাজন ঘটানো কিভাবে করা হয় না, সেইখানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরসগুলোতে ক্ষেত্রে আমাদের ওখানে পার্কোনিয়াম এবং ক্যাডমিয়াম ইউজ করা হয়, যেগুলো কি করে এই নিউট্রনগুলোকে শোষণ করে নেয়। তাহলে নিউট্রনগুলো যদি শোষণ করে নেয় তাহলে তারা অন্য ধরনের আর বিক্রিয়া করতে পারবে না। আচ্ছা, আর কি করা হয়? সেখানে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট এবং ভারী জল। তাহলে এই নিউক্লিয় চুল্লিতে মূল নীতিটা কি না, মূল নীতিটা হচ্ছে যে সেখানে পরমাণুগুলো নিয়ন্ত্রিত বিভাজন ঘটানো হয় যাতে অল্প সময়ে যে খুব বেশি পরিমাণ যাতে শক্তি উৎপন্ন না হয় বা ওই শক্তিটাকে আমরা যাতে কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? এইরকমভাবে নিউক্লিয় চুল্লিতে 92U235 যেটা ওই পারমাণবিক বোমা প্রস্তুতের ক্ষেত্রেও কাজে লাগছিল, সেটাকে যদি আমি নিয়ন্ত্রিতভাবে করে নিতে পারি তাহলে এই 1 কেজি অফ ইউরেনিয়াম থেকে প্রায় 10,000 টন কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় তার সমপরিমাণ শক্তি আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। চিন্তা করো কতটা শক্তি পাওয়া যাচ্ছে। এবং এই শক্তিটাকে যদি আমি বিদ্যুৎ শক্তিতে কাজে লাগাই তাহলে 2.2 মেগাওয়াট পার ডে, এই হারে প্রায় 1 বছর ধরে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তি পেতে পারি। তাহলে দেখো এর কল্যাণমূলক দিকটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে কীভাবে আমরা সেটাকে ইউজ করব। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, যদি নিউক্লিয় চুল্লিতে এই ধরনের বিক্রিয়াগুলোকে যদি সাবধানতার সাথে যদি না করা হয়, যদি সেখানে কোনো ধরনের অসাবধানতা নেওয়া হয় এবং যদি বিস্ফোরণ ঘটে, যেটাকে আমরা বলি নিউক্লিয় দুর্ঘটনা, এবং এইরকম দুর্ঘটনার ফলে কী হয়, বাতাসে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পরমাণু ছড়িয়ে পড়ে এবং সেখানেও কিন্তু ভয়াবহতা হয়। এরকম ভয়াবহতা কিন্তু আমাদের ঘটেছিল 1986-এ। এরকম একটা নিউক্লিয় দুর্ঘটনা ঘটেছিল 1986-এ
26 এপ্রিলে তোমার কোথায় হয়েছিল না সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরানোবিল, যেটাকে আমরা চেরানোবিল দুর্ঘটনা হিসাবেও বলি, চেরানোবিলে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। আচ্ছা, এতে কি হয়েছিল, সেখানে প্রচুর মানুষ কিন্তু এফেক্টেড হয়েছিল। মৃত্যু হয়তো সেরকমভাবে হয়নি ডাইরেক্টলি, কিন্তু সেখানকার মানুষের কি বললাম একটু আগেই, যেমন মস্তিষ্কজনিত রোগ বা জিন গঠিত রোগ, নানা রকম রোগে তারা জর্জরিত হয়ে গেছিল, বা ক্যান্সারের মতন রোগ সেখানে হয়েছিল। এরকম আবার আরেকটা দুর্ঘটনা ঘটেছিল 2011 সালের 11 মার্চে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, এবং সেটাতেও যেটা ঘটেছিল জাপানের ওকুমার তোমার ফুকুশিমাতে এরকম ধরনের আরেকটা দুর্ঘটনা ঘটেছিল। এবং এই দুটো দুর্ঘটনাকে প্রায় লেভেল 7 দুর্ঘটনা বলি। লেভেল 7 বলতে আমরা কি বুঝি, যে দুর্ঘটনার একটা লেভেল মাত্রা থাকে, সেটা প্রায় 7 মাত্রার আমরা এটা একটা দুর্ঘটনাগুলো ঘটেছিল। এই কি হিসাবে, ওই নিউক্লিয়ার চুল্লিতে বিস্ফোরণ বা নিউক্লিয়ার মেলডাউনের ফলে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বিক্রিয়াগুলোকে খুব সাবধানের সাথেও করতে হয়, এবং এইগুলো সমস্ত কিন্তু নিউক্লিয় বিভাজনের ঘটনা। ক্লিয়ার? আচ্ছা, নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় বিভাজন নিয়ন্ত্রিতভাবে করা হয়। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এইবার আমরা একটু পড়ে চলে আসি নিউক্লিয় সংযোজন। আচ্ছা, যেমন বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে না, ওই ধরনের নিউক্লিয় বিক্রিয়াতে একটা ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত মানে ভেঙে যাচ্ছে। তাহলে নিউক্লিয় সংযোজন নাম শুনেই বুঝতে পারছো নিউক্লিয় সংযোজন মানে কি। নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে ওরকমভাবে নিউক্লিয়াস যদি জুড়ে যায়, তাহলে এমনি এমনি জুড়ে যাবে না, জুড়বে না। কিভাবে জুড়বে? অতি উচ্চ তাপমাত্রায়। কেমন উচ্চ তাপমাত্রায় না, প্রায় 10⁷ থেকে 10⁸ কেলভিন তাপমাত্রায় যে কোনো নিউক্লিয়াস জুড়ে যাবে না। কোনগুলো জুড়বে? যেমন আমি বলেছিলাম বিভাজন কোনগুলো ঘটেছিল, ভারী মৌলের নিউক্লিয়াসগুলো। তাহলে সংযোজন কোনগুলো হবে, তার ঠিক উল্টো, মানে সংযোজনযোগ্য বা সংগঠনযোগ্য এবং হালকা মৌলের নিউক্লিয়াস জুড়বে। ক্লিয়ার? আচ্ছা, জুড়ে কি হবে, ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। কি ওয়ার্ডসগুলো মনে রাখো, ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত হবে। আর কি হবে, আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, সংযোজন। তাহলে আমরা যদি ডেফিনেশন বলি, তাহলে কি বলবো, যে নিউক্লিয় বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় সংগঠনযোগ্য হালকা মৌলের নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং সেই সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাকে আমরা বলবো নিউক্লিয় সংযোজন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এই সূর্য বা নক্ষত্রের মধ্যে যে ধরনের বিক্রিয়াগুলো হয় সেগুলো কিন্তু সব নিউক্লিয় সংযোজন। এবং এই নিউক্লিয় সংযোজনের ফলে হচ্ছে আমাদের যেটাকে বলি হাইড্রোজেন বোমা। কোশ্চেন আছে, পারমাণবিক বোমা কিসের কোন প্রকার নিউক্লিয় বিক্রিয়ার উদাহরণ? নিউক্লিয় বিভাজন। হাইড্রোজেন বোমা কোন প্রকার? নিউক্লিয় সংযোজন। 1938 খ্রিস্টাব্দে তোমার বিজ্ঞানী বেথে এবং ভাইসিগার তিনি বললেন যে এইরকম 4টে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে, 4টে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, হিলিয়াম পরমাণু কি হয় 2H4 শক্তি উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? পজিট্রন মানে হচ্ছে 1 দুটো পজিট্রন উৎপন্ন হচ্ছে, আর তার সাথে প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা বিজ্ঞানী তোমার 1938 বিজ্ঞানী বেথে এবং ভাইসিগার এটা বলেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে সংযোজন হচ্ছে, সংযোজনের ক্ষেত্রে কিন্তু দুটো শর্ত। কি কি শর্ত? 1, অতি উচ্চ তাপমাত্রা লাগবে, 2, হালকা মৌলের নিউক্লিয়াস। তাহলে আমরা যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সংযোজনের ফলে এই যে তাপমাত্রাটা লাগছে অতি উচ্চ তাপমাত্রা, এই অতি উচ্চ তাপমাত্রা এমনি সাধারণ অবস্থায় কিন্তু পাওয়া যায় না। তাহলে এত উচ্চ তাপমাত্রা না হলে তো সংযোজন বিক্রিয়াটা ঘটানোই যাবে না। তাহলে অতি উচ্চ তাপমাত্রা কোথায় পাবো না, অতি উচ্চ তাপমাত্রাটা পাওয়া যায় যদি নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। তার মানে ওই অতি উচ্চ সংযোজন ঘটাতে গেলে উচ্চ তাপমাত্রা লাগবে, উচ্চ তাপমাত্রা পেতে গেলে নিউক্লিয় বিভাজন ঘটাতে লাগবে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা এটাই বলতে পারি যে সংযোজনের পূর্বে অবশ্যই নিউক্লিয় বিভাজন ঘটানো উচিত। কোশ্চেন আছে যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? ক্লিয়ার? আচ্ছা, উত্তর পেয়ে গেলে। তাহলে এই যে নিউক্লিয় সংযোজনের ফলে প্রচুর পরিমাণে যে শক্তি উৎপন্ন হলো,
সেই জন্য এই নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়াও বলা হয়। কি ধরনের বিক্রিয়া বলে? জিনিস কোশ্চেন আসে অনেক সময় যে নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? তাহলে উত্তরটা পেয়ে গেলে যে এই সংযোজনের ফলে, নিউক্লিয় সংযোজনের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বলে একে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলে। তাহলে এই তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বা নিউক্লিয় সংযোজনগুলো ঘটে সূর্য বা নক্ষত্রের মধ্যে, এবং সূর্যের মধ্যে যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনের প্রায় 10⁻11 ভাগের 10⁻11 ভাগের মাত্র এক ভাগ যে হাইড্রোজেন এইভাবে সংযোজিত হয়ে প্রচুর পরিমাণে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন করে। এবং তোমরা জানো যে শক্তির মূল উৎস হচ্ছে কিন্তু সৌর শক্তি, সূর্যের শক্তি। তাহলে সূর্যের শক্তিটা হচ্ছে কোথা থেকে? এই নিউক্লিয় সংযোজনের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের আলোচনাতে কি যেগুলো জানলাম, কি জানলাম একবার জাস্ট একটু রিক্যাপ করে নিই। যে সেটা হচ্ছে কি ভট্টটি কাকে বলে, বন্ধন শক্তি কাকে বলে, বন্ধন শক্তি প্রতিনিউক্লিয়ন বলতে কি বুঝো, নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় সংযোজন কাকে বলে, নিউক্লিয় সংযোজন পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, বা এই সমস্তগুলো আলোচনা আমরা ডিটেলস করলাম। আশা করি তোমাদের এটা ভীষণ ভীষণ উপকারে লাগবে, এবং এই পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবে। তাহলে এই ধরনের ভিডিও করতে আরও আমি অনেক বেশি উৎসাহিত হব। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। গুড নাইট।